নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গরম ভাতের হাঁড়ির মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? দুধের মধ্যে আপনারা কি কখনো হলুদ দিয়ে দেখেছেন কি হয়? অনেক সময় মশা কামড়ে দেয়, র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হতে শুরু করে। ঘরোয়া উপায়ে আপনারা সেটাকে কিভাবে ঠিক করে নেবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা পুরনো চাদর। আমাদের অনেকেরই বাড়িতে কালার চলে যাওয়া, ফেটে যাওয়া এই ধরনের পুরনো চাদর বা স্টোল রয়েছে, যেগুলো অনেক সময় আমরা পোছাপুছির কাজে লাগাই বা কখনো কখনো বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি পুরনো হয়ে যাওয়া, ফেটে যাওয়া, কালার চলে যাওয়া এই ধরনের কোনো চাদর বা স্টোল রয়েছে, সেগুলো আপনারা কিভাবে আবারও ব্যবহার করতে পারবেন। আমি এই চাদরটাকে এইভাবে করে পুরোটা খুলে বিছিয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে আমি একটা হালকা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয়ে থাকে সেগুলো। আপনারা চাইলে এখানে ছিঁড়ে যাওয়া মোটা দুটো চাদরেরও ব্যবহার করতে পারেন। ব্ল্যাঙ্কেটটাকে আমি প্রথমে রোলের মতো করে নিয়েছি। এবার যে চাদরটা বিছিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ভালো করে একটু মুড়িয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবে ঢিলে না থাকে। তো দেখতেই পাচ্ছেন পুরো চাদরটাই কিন্তু ব্ল্যাঙ্কেটের মধ্যে আমি রোলের মতো করে মুড়িয়ে নিয়েছি। এবার একটা সাইডকে আপনারা হাত দিয়ে এইভাবে করে ধরবেন, দেখবেন কুচির মতো তৈরি হয়ে যাবে। তারপর একটা গার্ডারের সাহায্যে এইভাবে আটকে দেবেন। আর গার্ডার না থাকলে আপনারা মোটা দড়ি বা সুতোরও ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি কিন্তু একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট্ট ক্যান্ডি পিলো তৈরি হয়ে গেল। আর এই ক্যান্ডি পিলোটা আপনারা বিছানার মধ্যে, সোফার মধ্যে যে কোনো জায়গায় রাখতেও পারবেন, দেখতেও সুন্দর লাগবে। তাছাড়াও যে কম্বল বা চাদরগুলো আপনারা কোনো কাজে ব্যবহার করেন না, সেগুলোও কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ফুল ঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো এইভাবে করে চিরুনি দিয়ে ছাড়িয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই এই ফুল ঝাড়ু ঘর পরিষ্কার করার জন্যই ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা বাজার থেকে নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি, তখন সেই ফুল ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাড়ু দিয়ে থাকি, দেখবেন ঘর পরিষ্কার হওয়ার বদলে উল্টে আরও বেশি নোংরা হয়ে যায়। কেন কি নতুন ফুল ঝাড়ুর মধ্যে দেখবেন এমন কিছু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে যেগুলো কিন্তু আমাদের পুরো মেঝের মধ্যে পড়ে যায়। তো আপনারা কি করবেন, একটা পুরনো চিরুনি দিয়ে নতুন ফুল ঝাড়ু কিনে আনার পর এইভাবে করে ছাড়িয়ে দেবেন। আর তারপর দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে। আর তারপর যখনই নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেবেন, ঘর কিন্তু আপনাদের নোংরা হবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। কম বেশি অনেকেই রান্না বান্না করে থাকি, তবে যদি প্রেসার কুকারে কোনো কিছু সেদ্ধ করা হয় এইভাবে দেখবেন একটা কালচে দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটা ঘষাঘষি করলেও দেখা যায় কিছুটা হলেও দাগ থেকে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আটা। এখানে খারাপ হয়ে যাওয়া আটারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। আপনারা এখানে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি। এবার দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি আঙুলের সাহায্যে মিশিয়ে নেব। এবার এখানে যেহেতু কোলগেটের ব্যবহার করা হয়েছে, তাই এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারের সাহায্যে আমি এভাবে আলতো হাতে প্রেসার কুকারটাকে ঘষে নেব। এইভাবে কিছু সেকেন্ড ঘষলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে যে একটা কালচে বা লালচে দাগ পড়ে যায়, সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারের বাইরের সাইডটাও কিন্তু এই মিশ্রণটা দিয়েই ঘষে নিচ্ছি, আর ঢাকনাটাকেও একইভাবে ঘষে পরিষ্কার করে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারটা পরিষ্কার হওয়ার সাথে সাথে একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। আর নিয়েছি এখানে লেবু, হাফ চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে জলের সাথে লেবুর রসটাকে মিশিয়ে নেব। কি কাজে এটা ব্যবহার করবেন? আমরা সাদা জামা কাপড়ের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। বিশেষ করে সাদা যে স্কুলের ড্রেস হয় আর রেগুলার সাদা জামা কাপড় ব্যবহার করার কারণে দেখবেন
যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, সাদা যে একটা ধপধপে ভাব সেটা কিন্তু থাকে না। ওপর থেকে দেখে হয়তো বোঝা যায় যে সাদাই রয়েছে, কিন্তু তবুও সাদার উজ্জ্বলতাটা থাকে না। তো এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা 10 মিনিট মতো ডিপ করে রেখে দেবেন। আর 10 মিনিট পর আমি আপনাদের এই প্যানটা নিংড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা হলদে ভাব চলে এসেছে। তবে যদি আমরা সাদা জামা কাপড় মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে দেখবেন ধপধপে সাদার যে একটা উজ্জ্বলতা ভাব চলে যায় সেটা কিন্তু ফিরে আসবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি ডিমের খোসা। ডিম আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে ডিমের খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে ডিমের খোসা ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন, এখানে আমি নিয়েছি সুচ আর সুতো। ডিমের খোসাটাকে আমি সেলাই করে নিচ্ছি। এবার যে সুতোটা রয়েছে সেটাকে গিঁট দিয়ে দেব। কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতেই টিকটিকি কিন্তু রয়েছে। বিশেষ করে অনেক সময় কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। কিচেনে রান্নাবান্না করি, কোনোভাবে যদি টিকটিকি খাবারে মুখ দিয়ে দেয় বা কোনোভাবে যদি খাবারে পড়ে যায়, আর সেই খাবার যদি আমরা অজান্তে খেয়ে নিই, আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে হোক কি দরজার পিছনে এইভাবে যদি ডিমের খোসাটাকে ঝুলিয়ে রাখতে পারেন, ডিমের খোসার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে টিকটিকি কিন্তু এর আশেপাশেও আসবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি, অনেক সময় দেখা যায় সেই রান্নাতে যদি জল একটু বেশি দিয়ে ফেলি, আর সেই রান্না যদি আমরা ঝোল করতে না চাই, একটু শুকনো জাতীয় যদি করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ সময়ও লাগে, গ্যাসেরও খরচ অনেকটাই হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। সামান্য পরিমাণের বেসন আপনারা দিয়ে দেবেন, তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। দেখবেন সহজেই কিন্তু আপনাদের রান্নার যে অতিরিক্ত জলটা থাকবে সেটা টেনে শুকিয়ে যাবে, আর এতে করে রান্নার স্বাদও বাড়বে, আর গ্যাসের খরচও অনেকটাই কম হবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা গ্লাস, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের দুধ। এখন যেহেতু ওয়েদার চেঞ্জের সময়, আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের দেখবেন হঠাৎ করেই ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি তো লেগেই থাকে। সেক্ষেত্রে আপনারা দুধের মধ্যে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো মিশিয়ে বাচ্চাদের খাওয়াবেন। হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ম্যাগনেসিয়াম, আয়রন, তাছাড়াও দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, যেটা হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর দুধের সাথে যখন হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়, তখন এর মধ্যে চলে আসে প্রচুর পরিমাণের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরিয়াল ক্ষমতা, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি অনেকেরই দেখবেন ছোট বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, সহজে যেতে চায় না। আমরা যদি এইভাবে করে রেগুলার বাচ্চাদের দুধের সাথে একটু হলুদ মিশিয়ে খাওয়াই, তাহলে দেখবেন সেই সর্দি কাশির সমস্যাটাও কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে। তাছাড়াও আমাদের ত্বকের জন্য তো খুবই উপকারী এই দুধ আর হলুদ যদি মিশিয়ে দেওয়া হয়। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে মশা কম বেশি রয়েছে, আর মশা যখন কামড়ে দেয়, যে জায়গায় কামড়ায় দেখবেন এইভাবে একটা র্যাশের মতো হয়ে যায়, জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায়, চুলকানি হতে শুরু করে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের যদি কামড়ে দেয়, তারা কান্নাকাটিও করতে শুরু করে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে 1 কোয়া রসুন নিয়েছি, একটা ছুরির সাহায্যে এভাবে করে আমি কাট করে নিচ্ছি, যাতে করে রসুনের রসটা বেরিয়ে আসে। যে জায়গার মধ্যে আপনাদের মশা কামড়ে দেবে বা যে র্যাশের মতো হয়ে যায়, সেই জায়গাতে আপনারা যদি এইভাবে করে রসুনের কোয়াটা দিয়ে ঘষে দেন, তাহলে রসুনের যে রসটা থাকে সেটা লেগে যাওয়ার কারণে দেখবেন যে একটা চুলকানি হয় বা র্যাশ বেরিয়ে যায়, সেটা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে। আর এইভাবে আপনারা যদি ফলো করেন, সেক্ষেত্রে যদি জায়গাটা ফোলা ভাব থাকে বা লালও হয়ে যায়, সেটাও কিন্তু কম হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যেখানে সুইচ বোর্ডে ফোন চার্জ দিই, দেখবেন আশেপাশে অনেক সময় দেখা যায় এমন কোনো হোল্ডার থাকে না যেখানে ফোনটা রেখে আমরা চার্জ দেব। এর ফলে কি হয়, তাড়াহুড়োতে দেখবেন ফোনটা আমরা ফোনের অ্যাডাপ্টারের ওপরে চাপিয়ে চার্জ দিয়ে দিই। আর এই ফোনটা ওপর থেকে যদি কোনোভাবে নিচে পড়ে যায়, ফোনটা কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে যখনই আপনারা ফোন চার্জ দেবেন,
যদি আশেপাশে কোনো হোল্ডার না থাকে সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়েছি পলিথিনটা চার্জারের যে তার রয়েছে তার মধ্যে দিয়ে আমি এইভাবে অ্যাডাপ্টারে পরিয়ে দেব। এবার ফোনটা যখন চার্জ দেবেন আপনারা পলিথিনের মধ্যে রেখে চার্জ দেবেন, তাহলে দেখবেন ফোনটা ওপর থেকে কোনোভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ফেনা ঝরানোর আগে আপনারা কি কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে ভাতের যখন আমরা ফেনা ঝরাতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় ভাত পড়ে যায় বা কখনো কখনো কিছুটা ফেনাও ভাতের মধ্যে থেকে যায়, যার কারণে ভাতটা খেতেও ভালো লাগে না। তো এইভাবে করে আপনারা 2 থেকে 3টে ক্লিপ দিয়ে দেবেন ভাতের ফেনাটা ঝরানোর আগে। তারপর একটা পাত্র নিয়ে নেবেন। এবার এই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে ভাতের ফেনাটা ঝরান, দেখবেন সুন্দরভাবে কিন্তু ভাতের ফেনাটা ঝরে যাবে, একটুও ভাত কিন্তু পড়বে না। তাছাড়াও আপনাদের ভাতের মধ্যে ভাতের ফেনাও থাকবে না। তবে এইভাবে কাজটি করতে অসুবিধা হলে আপনারা এইভাবে তলার সাইডে একটা ডাবু বা হাতা দিয়েও দিতে পারেন, তবে আমার কিন্তু প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে তুলে নিলাম। এইভাবে করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর ভাতের ফেনাটা ঝরে গেছে, একটুও ভাতের মধ্যে ফেনাও নেই আর এখানে কিন্তু একটুও ভাতও পড়েনি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি ভাতের ফেনা ঝরানো হয় আমাদের ভাতও নষ্ট হবে না আর ভাতের মধ্যে ফেনাও থাকবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। আমি এখানে কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি। রুটি আমরা প্রত্যেকেই বেলন চাকি দিয়ে বেলে থাকি, তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে রুটি বেলবেন। এখানে একটা থালা নিয়েছি, যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে কিছুটা আটার গুঁড়ো দিয়ে এভাবে করে চাপ দিয়ে আমি কিছুটা পাতলা করে নিচ্ছি। অনেক সময় দেখবেন এখন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে রুটি করার জন্য হয়তো দেখা যায় বেলন চাকি থাকে না। সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আরও একটা প্লেট আমি এই লেচির ওপরে চাপিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবো। একবার আপনারা মাঝখানে তুলে দেখে নেবেন, যদি আটার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছুটা দিয়ে দেবেন। আর এর থেকে বড় সাইজের যদি রুটি বানাতে চান সেক্ষেত্রে আরও একবার এই প্লেটটাকে রেখে এভাবে চাপ দিয়ে ঘুরিয়ে নেবেন। চাইলে আপনারা দুটো থালারও ব্যবহার করতে পারেন, তবে আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই রুটিটা বেলতে পারেন। তবে যদি ভাবেন এইভাবে রুটি বেললে রুটিটা ফুলবে না, তা কিন্তু নয়। রুটিটা সেকেও আপনাদের দেখাবো। আমি তাওয়ার মধ্যে প্রথমে রুটিটাকে একটু উল্টোপাল্টা করে সেঁকে নিচ্ছি, তবে ডাইরেক্ট আপনারা তাওয়াতেও সেঁকতে পারেন। এখানে একটা রুটি সেঁকা দিয়ে সেঁকে নিচ্ছি। আশা করছি আপনাদের রুটি বানানোর টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।